সুপ্রিয় দর্শক, আমি কামরান সিদ্দিকী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টার। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের রিয়াদের আল সোয়াইদি পার্ক থেকে। আজকে আমরা এখানে এসেছি সৌদির মিনিস্ট্রি অফ মিডিয়ার গ্লোবাল হারমোনি প্রোগ্রামের অংশ হিসেবে। এই প্রোগ্রামটি হচ্ছে সৌদি আরবে যেসব দেশের অভিবাসী কর্মীরা সবচেয়ে বেশি কাজ করে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া, তাদের সংস্কৃতি, শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে জোরালোভাবে তুলে ধরার অংশ হিসেবেই তারা এই কর্মসূচি নিয়েছে। আপনারা জানেন যে সৌদি আরবে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। এখানে প্রায় 30 লাখের বেশি বাংলাদেশি কাজ করে। সেসব বাংলাদেশিদেরই অনেকেই নানাভাবে সফল হয়েছেন, অনেকে অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যান। এমন একজন সফল মানুষকে আমরা আজকে খুঁজে বের করেছি আমাদের সঙ্গে কথা বলার জন্য, যিনি প্রায় 30 বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। আমার নাম আল কামাল মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আমার দেশের বাড়ি ফেনীতে। 1993-তে আসছিলাম এখানে। তো আমার শুরুটা তেমন ভালো ছিল না। আমি জব নিয়ে আসিনি, যেটা মানে সবাই বলে আর কি ফ্রি ভিসা। আসলে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই, সবাই জব বিষয়ে আসে। তো ওদেরকে অনেক সময় ডামি স্পন্সররা বলে। তো আমি অলমোস্ট 6 মান্থ আমি কিন্তু স্ট্রাগল করছি। পরে আলহামদুলিল্লাহ আমরা জব পেয়ে গেছি। সেখানে 3 বছর মতো কাজ করছি আমি অ্যাজ এ মার্চেন্ডাইজার। এরপরে চেষ্টা করছি, ট্রাই করছি আর একটু বেটার পজিশনে যাওয়ার জন্য। 3 বছর পরে আমি কোকাকোলা কোম্পানিতে চান্স পাইছি আমি অ্যাজ এ মার্চেন্ডাইজার। আমি আমাকে অ্যাসাইন করা হয়েছিল দামাম থেকে। পরে আমাকে এখানে রিয়াদে পোস্টিং করা হয়েছে। রিয়াদে তখন থেকে রিয়াদেই আছি। পরে মার্চেন্ডাইজার থেকে আর একটু ভালো ভালো কিছু মানে নিজের ক্যারিয়ার বিল্ড করার জন্য চেষ্টা করছি। এখন আমি পিএনজিতে আছি, প্রক্টর অ্যান্ড গাম্বেল, যেটা লোকাল একটা স্পন্সর, ইসমাইল আলী আবু দাউদ, ওয়েল নোন কোম্পানি। আমি 1992-তে আমি স্পেনি কলেজ থেকে ডিগ্রি পাস করি। রেজাল্ট আউট হওয়ার আগে আমি এখানে চলে আসি, যার কারণে আমি দেশে কোনো ট্রাই করতে পারিনি। ওইরকম আমার স্কোপ ছিল না ট্রাই করার মতো। পরে আমি ফাইনাল ডিসিশন নিয়েছি যে আমি আমার ক্যারিয়ার আমি এখানেই বিল্ড করবো। আলহামদুলিল্লাহ আমি সাকসেস। আপনি যেই কোম্পানিতে কাজ করেন সেখানে তারা মূলত কি প্রোডাক্ট নিয়ে কাজ করে এবং সেখানে বাংলাদেশি কেমন আছে, কি পরিমাণ আছে এবং তাদের সার্বিক অবস্থা কেমন? আমি আমার কোম্পানির নাম হচ্ছে ইসমাইল আলী আবু দাউদ। তারা একটা প্রোডাক্ট মার্কেটিং করে। শুধু প্রোডাক্ট না, ব্র্যান্ড বলতে পারেন। এটা সারা ওয়ার্ল্ডে আছে, প্রক্টর অ্যান্ড গাম্বেল। মূলত তার প্রোডাক্টটা হচ্ছে টাইড কাপড় ধোয়া ডিটারজেন্ট পাউডার, টাইড, এরিয়াল, বোনেক্স এবং কিছু বিউটি প্রোডাক্ট আছে যেটা আপনি ওয়েল নোন, হেড অ্যান্ড শোল্ডার, ফ্যান্টিন, হার্বাল এসেন্স। এই প্রোডাক্টগুলোই আমরা মূলত কাজে। আরেকটা প্রোডাক্ট বেবি প্রোডাক্ট আছে, পাম্পার্স। ঠিক আছে, তারপরে আরও অনেক প্রোডাক্ট আছে তাদের। আর একটা প্রোডাক্ট আছে ক্লোরক্স, সেটাও প্রক্টর অ্যান্ড গাম্বেলের। অ্যান্ড আমাদের কোম্পানিতে কিন্তু অত বেশি লোকজন নেই। রিসেন্টলি কোম্পানি কিছু মার্চেন্ডাইজার লোকালি হায়ার করছে মার্চেন্ডাইজার। এর আগে সামান্য হাতে গোনা 4-5 জন ছিল। বর্তমানে অলমোস্ট 300+ বাংলাদেশি। এদের বেশিরভাগই আমাদের মাধ্যমে ঢুকছে। আমরা যারা আগে কোম্পানিতে ছিলাম, আমার একজন কলিগ ভাই আছেন, ওনার বাড়ি সোনাগাজী, ওনার নাম মুজিব। স্পেশালি আমরাই লোকদেরকে ইন্সপায়ার করছি এখানে ঢোকার জন্য, এবং তারা ভালোই আছে, খুব ভালো আছে। তারা ঢুকছে অ্যাজ এ মার্চেন্ডাইজারের কাজটা হচ্ছে মূলত কোম্পানির যে প্রোডাক্টটা আছে সুপার মার্কেটে আমরা এটা ডিসপ্লে করি, প্রমোট করি, আমাদের প্রোডাক্টটা প্রমোট করি। এই হচ্ছে মার্চেন্ডাইজারের কাজ। তো আমি আসছি অ্যাজ এ মার্চেন্ডাইজার সুপারভাইজার হিসেবে। তো আপনি 30 বছরের আপনার জার্নিটাকে আপনি কিভাবে দেখেন? এই সময় আসলে আপনি কিভাবে আপনার পরিবারের জন্য কন্ট্রিবিউট করেছেন, অবদান রেখেছেন, এবং বা আত্মীয় স্বজন বা আপনার সাফল্যের জায়গাটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথম কথা হচ্ছে আমি আমার ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পেয়েছি। আর আমার ফ্যামিলি আমার সাথেই ছিল এখানে অলমোস্ট অনেক লম্বা সময়ের সাথে ছিল, যার কারণে কোনো সমস্যা হয়নি। আর সেকেন্ড থিং, আমি ওটা ভালো আর্ন করতাম, যার কারণে আমি আরও উদ্বুদ্ধ হয়েছি এখানে থাকার জন্য। আমার কষ্ট হয় না, আমার কোনো কষ্ট হয় না। আমি এই পথটা এতটুকু আসতে আমার তেমন একটা কষ্ট হয় না। এই জার্নিটা আমার জন্য স্মুথ ছিল। এখন আমি হয়তো সৌভাগ্যবান ছিলাম, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এখানে সাকসেস না। বেশিরভাগ মানুষই যারা বাংলাদেশ থেকে আসে অনেক স্ট্রাগল করে, একসময় হয়তো সে একটা জায়গায় পৌঁছে, বাট বেশিরভাগ মানুষই পৌঁছতে পারে না। এখানকার সিচুয়েশান, এখানকার এনভায়রনমেন্ট মানে অতটা ভালো না। আমি ওভারঅল বলবো অতটা ভালো না।
যারা আসছে, যারা মানে স্ট্রাগল করে আসছে, এদের মধ্যে বেশিরভাগই আমি বলবো যারা দেশ থেকে পড়াশোনা করে আসছে অথবা কোনো কাজ শিখে আসছে, তারা এখানে সাকসেস। এখানে প্রথম ব্যাপারটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। আমি কেন জানি আমি ইন্টার পাস করার পরে আমি টোফেলস কোর্সটা করছিলাম, যদিও আমি এক্সাম দিতে পারি নাই। এতে আমার ভীষণ উপকার হয়েছে। ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা আমাকে এত সাপোর্ট দিছে এখানে আসার পরে, যার কারণে আমি কোথাও ফেল করি নাই। আমি যেখানে জবের জন্য ইন্টারভিউ দিয়েছি আমি সেখানে আমি পাস করছি, আমাকে তারা সিলেক্ট করছে। সো এই জন্য বলবো আমি সবাইকে বলবো যারা যারা আসবেন তারা স্কিল্ড ওয়ার্কার হয়ে আসবেন। এবং এরা স্কিল ওয়ার্কার হয়ে আসলে মানে উনি জবের জন্য কারো কাছে যাওয়া লাগবে না, জব ওনাকে খুঁজবে যদি স্কিল্ড হয়ে আসেন। আর অ্যাটলিস্ট যদি কোনো আমি শিক্ষিত ছেলেপেলে যারা আসবেন, যারা ইয়াং জেনারেশন যারা আসতে চান, তারা যদি আপনি ইন্টার পাস করেন অথবা অথবা অনার্স মাস্টার্স করে আসেন, আপনি একটু আইএলস করে আসবেন। আইএলস করে আসলে এখানে অনেক অপরচুনিটি আছে, এখানে অনেক অনেক বড় কোম্পানি আছে যেখানে আপনি আপনি ক্যারিয়ার বিল্ড করতে পারবেন। আপনি এখানে যদি আসেন, সোজা কথা হলো উনি পড়াশোনা করে আসবেন এখানে, আর আসার আগে ইংলিশের উপর উনি মোটামুটি একটা ভালো দক্ষতা নিয়ে আসবে। ওনাকে অ্যারাবিক জানা লাগবে না, অ্যারাবিক উনি শিখে যাবেন এখানে আসলে, কিন্তু ইংলিশের উপর ওনার মোটামুটি একটা দক্ষতা থাকা লাগবে। এখন এখনকার সময় যারা আসতেছে, আমি মনে করি আর কি, তারা এই জিনিসটা যদি মাথায় রাখতো তাহলে তারা আর বেকার থাকতে হতো না। এখন লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে কিন্তু বেকার, জানেন কিনা জানি না, আপনি শুনছেন কিনা কারো কাছে বা কোনো মিডিয়াতে দেখছেন কিনা জানি না। আপনি যদি মানে রিয়াদের ভাতা এবং বড় বড় সিটিগুলোতে আপনি যান, অনেক মানুষ পাবেন যাদের জব নাই, তারা জবলেস অবস্থায় আছে। তো আমি মনে করি এটার জন্য একমাত্র ওরাও দায়ী, ব্যক্তিগতভাবে ওরাও দায়ী। এখন প্রশ্ন হচ্ছে তারা আসলো কীভাবে, যে জব নিয়েই তো আসছে এখানে। আসলে না, ওইরকম কিছু না। ওরা এখানে আসে, তাদেরকে বলা হয় যে তুমি ওখানে গিয়ে তুমি তোমার জব খুঁজে নিতে পারবা। যে ভিসাগুলো বাংলাদেশ থেকে বেশিরভাগই আসে ওগুলোতে হয় কি ফ্রি ভিসা যেটা বলে, ফ্রি বলতে কোনো কিছু নয়, ওরা আসে এখানে আসার পর ওরা জব খুঁজে নেয়। যারা ফ্রি ভিসা আসবে তাদের প্রতি আমি বলবো আপনারা হয় ভালো ল্যাঙ্গুয়েজ একটা স্কিল নিয়ে আসবেন, আসলে আপনি এখানে ঠেকবেন না। অথবা আপনি যে কোনো সেক্টরে আপনি আসছে এখানে ইলেকট্রিশিয়ানের কাজ আপনি শিখে আসলে ভালো করতে পারেন, প্লাম্বিং জব আপনি পাবেন যদি প্লাম্বারের উপরে যদি আপনি ভালো একটা স্কিল নিয়ে আসতে পারেন, অথবা মোটর সেকশানে যেটা ভেহিকেল সেকশন, ওখানে গেলেও ভালো স্যালারি অনেক। আর এরপরে আসছে আমি যেটা বললাম যে বর্তমানে তো বাংলাদেশেও মার্কেটিং হচ্ছে, মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, যেটা মানে কোনো প্রোডাক্ট প্রমোট করার জন্য যে কাজটা বাংলাদেশও আছে। আমি মনে করি এখন যেহেতু ডেভেলপ হচ্ছে সারা পৃথিবীতে, বাংলাদেশও সমান তালিয়ে এগিয়ে যাচ্ছে। আমি মনে করি যদি আমাদের ইয়াং জেনারেশন যারা এখানে আসবে, শিক্ষিত ছেলে যারা আসবেন, তারা অ্যাটলিস্ট এই বিষয়ে একটু পড়াশোনা করে আসলে তারা কিন্তু ভালো করতে পারবে। এখানে অনেক অপরচুনিটি আছে মার্কেটিং লাইনে। এখানে আমরা একটা বিষয় প্রায় আলোচনা হয় বাংলাদেশে, যে রেমিটেন্স বৈধ পথে না অবৈধ পথে। এখন আপনি আমাদের সৌদি আরব আমাদের সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী কর্মী থাকে, তো এখান থেকে আমরা শুনি যে গত 2 বছর কিন্তু আমাদের সৌদি থেকে রেমিটেন্স যাওয়ার হার অন্য ইউএই চেয়ে কম এবং যুক্তরাষ্ট্রের চেয়ে কমে গিয়েছিল এর আগের বছর। তো এখন আসলে কি বৈধ চ্যানেলে কমে যাচ্ছে কেন, বা হুন্ডির প্রচলনটা কেন জনপ্রিয়, এ বিষয়ে যদি আপনি একটু ব্যাখ্যা দেন, এক্ষেত্রে সরকারের কী করণীয় থাকতে পারে, বা আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলেন। রেমিটেন্স যারা পাঠায় এখান থেকে, তারা কী ধরনের সমস্যা ফেস করতেছে এখানে। আসলে প্রথমে আপনি যদি সমস্যাটা সমাধান করতে পারলেই, ওটা যদি ইজি হয়ে যায়, তাহলে আপনার যারা রেমিটেন্স যোদ্ধা আমরা তাদেরকে সম্মান করে বলি, তাদের জন্য ব্যাপারটা ইজি হয়ে যায়। কিন্তু আসলে ব্যাপারটা অতটা ইজি না। যেমন ধরেন এখানে যারা আসছে বেশিরভাগ প্রবাসী, তারা যেখানে জব করে সেখান থেকে যদি ব্যাংকে আসতে হয়, তাকে একটা ফি দিতে হয়, মানে ভাড়া দিতে হয়। আবার ব্যাংকে আপনি টাকার উপর একটা ফি দিতে হয়। এখন যারা মানে অবৈধ পথে, হুন্ডিতে যারা পাঠায় অথবা বিকাশ করে যারা, অথবা নগদে পাঠায়, তারা বিশেষ করে ওদের উপর ডিপেন্ড। এবং ওটা ফোন কলে হয়ে যাচ্ছে যে আমি এত টাকা পাঠাবো, আমার টাকাটা পাঠিয়ে দেন। উনি টাকাটা দেশ থেকে ট্রান্সফার দিচ্ছে, কিন্তু এখান থেকে না। দেশ থেকে ওনার কোনো এজেন্ট আসছে, এজেন্টকে বললো যে আমার টাকাটা এই নাম্বারে আপনি ট্রান্সফার করে দেন।
বিকাশ থেকে টাকাটা ট্রান্সফার করে দিল। পরে যে উনি কালেকশন করতেছেন, উনি যেখানে থাকেন, উনি ওনার কোম্পানি অ্যাকোমোডেশন হোক অথবা উনি যে প্লেসে থাকুন না, ওনার টাকাটা ওখান থেকে গিয়ে কালেকশন করে নিয়ে আসতেছে। এখন উনি কী করেন, প্রশ্ন হচ্ছে যে উনি টাকাটা কালেকশন উনি কীভাবে পাঠান। ওটা বিশাল একটা চ্যানেল, বিশাল চ্যানেল। আমি জানতাম এক সময়, আমার কিছু লোকজন ছিল, ব্র্যান্ড ছিল, ওরা করতে গেলে আমি দেখছি তারা এখান থেকে দুবাই পাঠাতো, দুবাই থেকে যাই হোক, ওটা আসলে লম্বা ব্যাপার, ওটা বিশাল। ওটা এই চক্রটা কিন্তু ছোটোখাটো না, বিশাল একটা চক্র। তো এটা যদি বন্ধ করা যায়, স্পেশালি বিকাশ এবং নগদ বাংলাদেশ থেকে ট্রান্সফার দেওয়াটা, আবার ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার দেওয়া, এটা যদি কন্ট্রোল করা যায় আর কি, তাহলে হয়তো মানে ভালো হবে। আর সেকেন্ড থিং, এখন ট্রান্সপোর্টেশন কোনো সমস্যা নেই, মেট্রো চালু হয়েছে, তারপরে আপনার আর একটা বাস সার্ভিস তাদের চালু আছে, একদম সামান্য কস্টে তারা তাদের নিজের জায়গা থেকে যায় ব্যাংকে যে টাকাটা পাঠাতে পারে ইচ্ছে করলে। তো আমি 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 বলবো আর কি, আমার মানে নিজের ব্যক্তিগত অপিনিয়ন হলো, যদি সরকার একটু উদ্যোগ নেয়, যে প্রথম কথা হলে ফিটা আপনি যে ফিটা আর কি পাঠাতে যে ফিটা লাগে, ওটা আপনি মাফ করে দেন, ওটা ফ্রি করে দেন। আর হুন্ডি যারা করে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, যারা বাংলাদেশ থেকে বিকাশে মানে বড় অ্যামাউন্ট মানে ট্রান্সফার দিচ্ছে, তাদেরকে আপনি কন্ট্রোল করতে হবে। আমার একটা অভিজ্ঞতার কথা বলছি, আপনাকে শেয়ার করতেছি। এই মাত্র 8-10 দিন আগে আর কি আমার ইমার্জেন্সি কিছু টাকা পাঠানো দরকার। আর এমন সময়টা মুমূর্ষ রোগী হসপিটালে ছিল, যেটা আমার ফ্যামিলি মেম্বার না, আমি জাস্ট ওনাকে একটা ডোনেট করছি আর কি। কিন্তু টাকাটা ওনাকে আর্জেন্ট টাকাটা ছিল, তার হসপিটালে ছিলেন উনি। আমি জানতাম একজনকে, ফোন করে বললাম আমার একজন মুমূর্ষ রোগী আছে, ওনার ট্রিটমেন্টের জন্য কিছু টাকা লাগবে, দিতে পারবেন? বললো নাম্বারটা পাঠান। আমি নাম্বার পাঠিয়ে 5 মিনিটের মধ্যে ওনার টাকা পেয়ে গেছেন। সারপ্রাইজ! এটা কী করে হলো? প্রশ্ন হচ্ছে কী করে হলো? ওনার এজেন্ট আছে বাংলাদেশে, উনি ওখান থেকে টাকাটা ওনাকে বললো যে আমার এই নাম্বারে এতগুলো টাকা লাগবে, এই অ্যামাউন্টটা লাগবে, উনি পাঠিয়ে দিচ্ছেন। আপনি 1 সপ্তাহ পরে আমার কাছ থেকে টাকাটা নিয়ে গেছেন উনি। এখন ব্যাংকে গেলে তো আমি 1 সপ্তাহ পরে দিতে পারতাম না, ব্যাংকে গেলে আমি ক্যাশ পে করা লাগতো, আবার আমার ব্যাংকে যাওয়া লাগতো। কিন্তু আমি এই ফ্যাসিলিটি এখানে বসেই পাচ্ছি, যার কারণে গত 2 বছর মানে 15-16 মাস, আপনি 2 ইয়ার্স ধরতে পারেন, 2 বছর ধরে মানে অন্যান্য দেশের তুলনায় সৌদি আরব থেকে রেমিটেন্স বাংলাদেশে কম যাচ্ছে। আগে সৌদি আরব একেবারে টপে ছিল, ঠিক কিনা? টপে ছিল না? আপনি যেটা বললেন একটু আগে, এখন ইউএই, আমেরিকা, সৌদি আরবকে টপকাই গেছে। কেন? এখানে 30 লাখ মতো 30 লাখের মতো প্রবাসী আছে এখানে। পৃথিবীর অন্য কোথাও দেশে এত জনসংখ্যা নাই, এত মানুষ, এত প্রবাসী পৃথিবীর অন্য কোনো দেশে নাই। তাহলে এখান থেকে তো বেশি যাওয়ার কথা, কেন যাচ্ছে না? এই রিজনটা হলে এটাই। এখন আপনি সবার হাতে হাতে মোবাইল, সবাই যাকে বলবেন কোনো না কোনোভাবে, যেমন এই যে বেকার লোকগুলো আছে যারা বাংলাদেশ থেকে আসছে জবলেস, তারা কোনো না কোনোভাবে এই অনৈতিক কাজে জড়াই গেছে। তারা ছোট্ট একটা অ্যাপস খুলে বসছে, বাসায় বাসায় গিয়ে টাকাটা কালেক্ট করতেছে, দেশে পাঠাইতেছে, এবং এদের কাছ থেকে আবার বড় পার্টি আছে, ওনারা নিয়ে যাচ্ছে। সো এগুলো কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট, আপনি আইডেন্টিফাই করাও ডিফিকাল্ট। তারপরে আমার মনে হয় আর কি, এটা যদি পসিবল হয় আর কি, মানে সৌদি আরবে অ্যাটলিস্ট নগদ বিকাশ এটা যদি কন্ট্রোল করা যায় আর কি এখান থেকে, তাহলে হয়তো আমাদের রেমিটেন্স আরও বাড়বে। তো হুন্ডিতে পাঠালে বেশি টাকা দেয়, আর আপনি যখন সেই টাকা আবার ব্যাংকে পাঠাবেন কম পাবেন। এই ব্যাপারে সরকারের আপনার বক্তব্য কি সরকারের উদ্দেশ্যে, বা কী করণীয়? আমার মনে হয় আর কি, আপনি যে প্রশ্নটা করছেন এখন, এখানে সরকারের কিছু করার নেই আসলে। আপনাকে তো অলরেডি বাংলাদেশে একটা ভর্তুকি অলরেডি দিচ্ছে, প্রতি 1 লক্ষ টাকা 2,500 টাকা বাংলাদেশে অলরেডি প্রত্যেকটা ব্যাংক এটা প্রবাসী রেমিটেন্সের সাথে প্রোভাইড করতেছে। এর বেশি দেওয়ার মতো আমার মনে কোনো যৌক্তিকতা নাই আসলে, এর বেশি দিতে পারবে না। আর যদি দিতে পারে তো ভালো, ওয়েল অ্যান্ড গুড। এখন প্রশ্ন হচ্ছে, যারা এখান থেকে হুন্ডিতে পাঠায়, হুন্ডি যারা পাঠায়, হুন্ডি যারা কাজ করে, তারা কি করে ব্যাংক থেকে বেশি রেট দিচ্ছে? স্বাভাবিক কারণে, যেটা তো ইলিগেল ওয়ে, এটা তো লিগেল না। ইলিগেল সবসময় বেশি থাকে, সোজা কথা এটা। এই জন্য ব্যাংকিং যে আবার ব্যাংকে ব্যাপার আছে, এখানে সব ব্যাংক কিন্তু আপনার রেমিটেন্স কিন্তু সব সমান দেয় না কিন্তু। যেমন আপনি আলট্রাজি একটা প্রাইস দিয়ে, তারপরে এসএনবি একটা প্রাইস দিয়ে, যারা মানি ট্রান্সফার করে ওদের প্রাইস কিন্তু ডিফারেন্ট থাকে, ওরা কিন্তু এক প্রাইস দেয় না। যেমন আপনি যদি এসএনবি থেকে পাঠান, দেখা গেছে সেখানে আপনি 10 রিয়ালের মতো কম পাচ্ছেন আপনি যদি আরেকটা ইয়ে থেকে পাঠান, আরেকটা চ্যানেল থেকে পাঠান, সেখানে আপনি 10 রিয়াল বেশি পাবেন। আবার যদি আপনি হুন্ডিতে করেন, সেখানে আপনি 50 রিয়াল বেশি পাবেন। তো আপনি কোনটা যাবেন?
টাকা তো আপনার ফ্যামিলিতে যাবে। আর এখানে সবচেয়ে যে ব্যাপারটা আর কি, মানে আমাদের যে প্রবাসী যারা, তাদেরকে ট্রেন করা উচিত, সবার মনের ভিতরে দেশপ্রেম থাকা উচিত, যে আমি আমার টাকাটা বৈধ চ্যানেলে পাঠাইলে আমার দেশ উপকৃত হবে, আমার দেশ, আমার অর্থনীতি আরও উন্নত হবে, অর্থনীতি উন্নত হলে আমার ফ্যামিলি ভালো থাকবে, আমি আরও ভালো সুযোগ সুবিধা আমার গভর্নমেন্ট থেকে পাবো। এই যদি মন মানসিক যদি তৈরি করা যায় আর কি, আমার মনে হয় তারা উদ্বুদ্ধ হবে। বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের চ্যালেঞ্জ হলো অভিবাসন ব্যয়, যেটাকে উচ্চ মাইগ্রেশন কস্ট বলা হয়। সৌদির ক্ষেত্রে যদিও আমরা রিসেন্ট সময়গুলোতে শুনতে পাচ্ছি যে 2.5 লাখ থেকে শুরু করে 4.5 লাখ, 4 লাখ, মানে যদি আমি দালালের কাছে যাই তাহলে আমি 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ, আর যদি সরাসরি এজেন্সি থেকে যেতে পারি তাহলে আমাকে 2.5-3 লাখেও যাওয়া যায়। তো আপনি তো 93 সালে সৌদি আসলেন, তখন আপনি আর কত টাকা দিয়ে আসতে হয়েছে, আর বর্তমান বাস্তবতাটা কি, এবং এক্ষেত্রে করণীয় কি হতে পারে যে অভিবাসন ব্যয় কমানোর জন্য, সংক্ষেপে জানতে চাই। আমি জানি না আসলে এটা, এই প্রাইসটা কারা মানে এত হাইক করে, আমি জানি না আসলে এটা কেন এত বাড়বে। যেমন আপনি ইন্ডিয়া থেকে যদি একটা মানুষ আসে অ্যাজ এ মাইগ্রেন্ট ওয়ার্কার, যদি ইন্ডিয়াতে আসে, ওরে আমরা ওদেরকে অনেক সময়, আমার কলিগও আছে, ওর ভাই আনছে, ওর অনেক রিলেটিভ নিয়ে আসছে, জিজ্ঞেস করছে তোমার কত খরচ পড়ছে, ওনারা বললো যে আমাদের হাইস্ট 130,000 রুপিস, ইন্ডিয়ান রুপিস, 1.5 লাখ ম্যাক্সিমাম, 130 থেকে 1.5 লাখের মধ্যে আমরা চলে আসি, ইনক্লুডিং এয়ার টিকিট, এভরিথিং। কিন্তু আমাদের দেশ থেকে আসতে মিনিমাম এখন বর্তমান সময়ে 4 লাখ টাকার নিচে নেই, কারোর কাছ থেকে আরও বেশিও নিচ্ছে, 4.5-5 নিতেছে। আপনি যেটা বললেন 2.5 লাখ টাকা, মনে হয় না কোনো এজেন্সিও 2.5 লাখ টাকা পাঠায় না। যদি পাঠায় সেটা অনেক হাই লেভেলের হবে। কোনো কোম্পানি যদি সরাসরি ওখানে গিয়ে, বাংলাদেশে গিয়ে যদি কাউকে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করে, সেক্ষেত্রে হয়তো এই প্রাইসটা আপনি যেটা বললেন 2.5 লাখ টাকা, 2 লাখ, 2.5 লাখ টাকার ভিতরে আসতে পারে। বাট আদারওয়াইজ আমার মনে হয় না 3.5 লাখ, 4 লাখের নিচে কেউ আসতে পারবে না। আর আমি যখন আসছি 1993-তে আসছি, তখন একেবারে মানে ছিল, কস্ট ছিল সামান্য। আমার মনে হয় ইনক্লুডিং এয়ার টিকিট আমার খরচ হবে 55,000 টাকা মাত্র, 55,000। বাট ওই 55,000 টাকা আমাকে তখন সংগ্রহ করতে আমাকে অনেক কষ্ট, স্ট্রাগল করতে হয়েছে আমাকে। কিন্তু ওরা 55,000 টাকা তখনকার সময় বিশাল অ্যামাউন্ট ছিল, অনেক বড় অ্যামাউন্ট ছিল। আপনি যদি ওরা যদি কম্পেয়ার করেন বর্তমান সময় আর 1993, অলমোস্ট আমি মনে করি সেমই আসলে। আপনি 55,000 তখন যদি হয়, এখন 2.5 লাখ 3 লাখ টাকাই হবে এখনকার বর্তমানে, যদি আপনি ওটাকে ইয়ে করেন। ফিগারটা অত বেশি না, কিন্তু কে নিচ্ছে টাকাটা, প্রশ্ন হচ্ছে এটা। এই যে এত বড় অ্যামাউন্টটা কারা নিচ্ছে এখানে যারা আছে, বাংলাদেশি কিছু দালাল আছে, যাদের টার্গেটে হচ্ছে এখানকার যে লোকাল স্পন্সরগুলো আছে, ডামি স্পন্সর, ওদের সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। তারা জানে না তারা কোন ওয়েতে ভিসা বের করে এগুলো বিক্রি করে। কারা কিনে, আমরা যারা এখানে আসি আমরাই কিনতেছি। কার জন্য? আমার ভাইরে আনতেছি, আমার কোনো রিলেটিভসকে নিয়ে আসতেছি, মূলত আমরাই কাস্টমার এখানে যারা আসি। আর আপনি শুধু বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া এই প্রাইস কোনো দেশের নেই। নেপাল থেকে যারা আসে তারা ভিসা কিনে আসে না কখনো, এখান থেকে ডেলিগেট যায়, ইন্টারভিউর মাধ্যমে একেবারে স্কিল্ড ওয়ার্কার সিলেক্টেড করে তারা নিয়ে আসে। বাংলাদেশ থেকে এভাবে আনে না, কারণ এখানে যারা আছে তারাই ম্যানিপুলেট করে এগুলোকে। যারা এখানকার লোকাল সৌদি যারা আছে তাদের কাছ থেকে ভিসাগুলো কিনে তারা আবার মানে আপনার কাছে বিক্রি করলো, আপনি আবার আরেকজনের কাছে বিক্রি করলেন, আরেকজনের কাছে বিক্রি করলেন। এক হাত থেকে 5, 6, 7, 10 হাত পর্যন্ত যাচ্ছে, যার কারণে প্রাইসটা একটু হাই হয়ে যাচ্ছে। সেম থিংস পাকিস্তানের ক্ষেত্রে, শুধু বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া এত দাম দিয়ে ভিসা পৃথিবীর অন্য কোনো দেশে মানুষ কেনে না। আমরা প্রায় শেষ পর্যায়ে আসছি। আপনার সাফল্যের বিষয়টি যদি আরেকটু সুনির্দিষ্টভাবে বলেন, যে আপনি এত বছরই থেকে কিভাবে আপনার পরিবার এবং দেশের জন্য অবদান রেখেছেন, যা হয়তো আর 8-10 জন আমাদের অভিবাসী কর্মী পারেনি। আপনার সাথে তাদের পার্থক্যটা কোথায়? আপনি সাফল্যের কথা যদি বলেন, আমি আসলে আমার ইন্টেনশন ছিল ভালো কিছু করার জন্য। আমি চেষ্টা করছি যে আমি এক জায়গায় থাকবো না, আমি আমার কেরিয়ার বিল্ড করব। আমাকে লিগ্যাল ওয়েতে আমি আরও ভালো জায়গায় পৌঁছবো, এই মন মানুষ নিয়ে আসলে আমি এই পর্যন্ত পৌঁছতে পারছি। তো আমার ফ্যামিলি, আমি প্রথম থেকে যে কোম্পানিতে আমি জব করছি, আমার ইয়ারলি ভ্যাকেশন ছিল, প্রত্যেক বছর আমি দেশে যেতে পারতাম, যেটা হয়তো অনেকের পক্ষে সম্ভব না, পসিবল হয় না। ইয়ারলি ভ্যাকেশন বলতে আপনি কিছু কোম্পানি আছে, এরা প্রত্যেক 10 মান্থস আপনার
এয়ার টিকিট প্রোভাইড করে রিটার্ন উইথ স্যালারি। সো আমি শুরু থেকেই যে কটা কোম্পানিতে জব করছি আমার এই ফ্যাসিলিটি ছিল। এই কারণে আমাকে একেবারে লং টাইম দেখেন থাকা লাগে নাই যে আমি 2 বছর 3 বছর পরে একবার দেশে গেছি, ওইরকম না। আমি প্রত্যেক বছরে দেশে গেছি, 2বার 3বারও গেছি আমি। লাস্ট 30 ইয়ার্সে আমি জানি না আমি কতবার দেশে আসা যাওয়া করছি, আমার হিসাব নাই। তো এটা অনেকের পক্ষে পসিবল হয় না। অনেক মানুষ আছে এখানে 7 বছর 8 বছর 10 বছর পরে একবার যায়। সো ওই হিসাবে আমি অনেক লাকি, আলহামদুলিল্লাহ। আর আমি একটা কথা বারবার বলবো সবাইকে, সবার জন্য যারা আসবেন, যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের বাইরে যাবেন, সেটা সৌদি আরব হোক আর দেশের অন্য কোনো দেশ হোক, আপনি স্টাডি করে পড়াশোনা করে আসবেন। পড়াশোনা করার সাথে সাথে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা বানিয়ে আসবেন। আপনি এখানে আসার পরে যেন আপনাকে ঠেকতে না হয়, আপনি ইংলিশ জেনে আসবেন। সামান্য আপনি যদি পড়াশোনা থাকে, আপনি ইন্টার পাস করে থাকেন, এসএসসি পাস করলেও বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টার আছে যেখানে আপনাকে ল্যাঙ্গুয়েজের উপর ট্রেনিং করা হয়, আপনি ওগুলো শিখে আসবেন, আপনি কোথাও ঠেকবেন না। আপনার তো 30 বছর একটা চাকরি, তো একটা রিটায়ারমেন্ট এজ আছে, অলরেডি 30 বছর চাকরি করে ফেলেছেন। আপনি কি দেশে ফিরে যাবেন না এখানেই সেটেল হয়ে যাবেন? না, আসলে এখানে সেটেল হওয়ার তো কোনো সুযোগ নেই। এই আরব গালফের কোনো কান্ট্রি কাউকে পার্মানেন্টলি সেটেল হওয়ার সুযোগ দেয় না এখানে। হয়তো ইউরোপ আমেরিকা হলে এতদিনে হয়তো সেখানে আমার বাড়ি গাড়ি সবই থাকতো। বাট দেশে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সবই আছে আমার, আলহামদুলিল্লাহ আমি করছি, আমার আছে। আর আমি এখানে রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে, তারপরে আমার কাছে কেন জানি আমার এই দেশটা অনেক ভালো লাগে আমার কাছে। আমি এখানে খুবই ভালো ফিল করি আমি এখানে, যেহেতু আমার এখানে মেডিকেল ফ্যাসিলিটিস আছে। সবচেয়ে বড় যেটা আমি আমার ইন্স্যুরেন্স কার্ড অনেক হাই লেভেলের। সো আমি এই মেডিকেল ফ্যাসিলিটিস পাইতেছি এখানে। আর অন টাইমে স্যালারি পাই আমি, ইনসেন্টিভ আছে আমার, অনেক অনেক ফ্যাসিলিটি আমি ভোগ করি। যার কারণে আমি হয়তো দেশে গেলে যদি রিটায়ারমেন্ট নিজে থেকে যদি আমি উইলিংলি যদি রিটায়ারমেন্ট নেই, আমি যদি বাংলাদেশে এই ফ্যাসিলিটি না পাই তাহলে আমি কষ্ট পাবো। এই জন্য আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না। যেহেতু আমি এখানে ভালো আছি, খুবই ভালো আছি, আমি এই ভালোটা যদি বাংলাদেশে থাকতে না পারি তাহলে আমি কষ্ট পাবো ওখানে গেলে। এই জন্য আমি এখনও সিদ্ধান্ত নিতে পারতেছি না। তারপরেও একটা আইডিয়া দিতে পারি, অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া দিতে পারি, 2-3 বছরের মধ্যে চলে যাবো ইনশাল্লাহ। তো আমাদেরকে দীর্ঘ সময় দিয়েছেন আপনি, আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এই সাক্ষাৎকারটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।